আমি তরুলতা। পর্ব ৩। সোফিয়া সাফা। এই যে মিস্টার, একটা লাইটার হবে? অ্যাকচুয়ালি আমি লাইটারটা আনতে ভুলে। আর কিছু বলার আগেই নীলাভ মেয়েটির দিকে তাকায়। আচমকা নীলাভকে দেখে সামনে থাকা মেয়েটির সাথে সাথে নীলাভ ও মেয়েটিকে দেখে চমকে যায়। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি হচ্ছে ত্রানা ওরফে তরু। তরু শান্ত চোখে নীলাভের দিকে তাকায়। এদিকে নীলাভ তীক্ষ্ণ দৃষ্টিতে তরুর দিকে তাকিয়ে আছে। নীলাভের এরকম চাহনি দেখে তরু নিজের হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে পুনরায় নীলাভের দিকে তাকায়। মুহূর্তেই তরুর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে শীত। সাথে সাথেই তরু হাত ঝাড়া দিয়ে সিগারেটটা ফেলে দিয়ে নীলাভের দিকে তাকিয়ে বলে, আসলে এটা নিচে পড়েছিল, আমি এটা কুড়িয়ে পেয়েছিলাম আর ভাবলাম লাইটার দিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দেব, এই আর কি। তরু বুঝতে পেরেছে সে আজেবাজে কিছু বলে ফেলেছে। নীলাভ তরুর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, ভেরি ইন্টারেস্টিং তো, আপনি তো দেখছি অনেক অনেক জিনিস কুড়িয়ে পান, প্রথমে মোবাইল তারপর আবার সিগারেট। বাহ, তা মিস ত্রানা, আপনার কুড়িয়ে পাওয়া জিনিস তুলে নেওয়াটা কি জন্মগত অভ্যাস নাকি ইদানিং এই অভ্যাসটা হয়েছে? কথাটা শুনে তরুর রাগ লাগার কথা থাকলেও সে রাগে না বরং স্বাভাবিক স্বরেই বলে, সে আপনি একটা ধরে নিতেই পারেন এসপি সাহেব, কিন্তু বিনা প্রমাণে কাউকে ব্লেম করাটা আপনার জন্মগত অভ্যাস নিশ্চয়ই। তরুর কথা শুনে নীলাভ রেগে গিয়ে বলে, ব্লেম করতে প্রমাণ লাগে না, আন্ডারস্ট্যান্ড? আর প্রমাণ নেই বলেই শুধু ব্লেম করছি, নয়তো এতক্ষণে একজনকে খুন করার অপরাধে আপনাকে জেলে থাকতে হতো। হোক সেটা গুন্ডা, কিন্তু আপনি খুন তো করেছেন, তাই না? তরু নীলাভের কথা শুনে অবাক হয়ে যায়। নীলাভ এখনও আগের মতোই আছে, একটুও ম্যাচিউর হয়নি। আরে সে তো তাকে বাঁচাতে গিয়েই খুনটা করেছিল, কিন্তু এই ঘাততারা লোক সেটা জেনেও বারবার একই কথা বলে যাচ্ছে। তরু নীলাভের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আপনার মতো একজন পুলিশের মুখে এসব কথা মানায় না এসপি নীলাভ জাহির খান। ধরুন আজকে একজন নির্দোষ লোককে বাঁচাতে আপনাকে একজন খারাপ লোককে মারতে হবে, তখন আপনি কি করবেন বলুন তো? খারাপ লোকের হাতে নির্দোষ লোকটিকে মরতে দেবেন নাকি খারাপ লোকটিকে মেরে নির্দোষ লোকটিকে বাঁচাবেন? নীলাভ তরুর দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে কিন্তু মুখে কিছুই বলে না। কি ভাবছেন মিস্টার নীলাভ? সেদিন তো খুব করে বলেছিলেন পরের বার দেখা হলে এই করবেন সেই করবেন, তো করুন না। আপনার মতো মানুষ না আমি আর একটাও দেখিনি। না মানে আমি যে কি না আপনাকে বাঁচাতে গিয়ে টানা 8টা দিন হসপিটালে ছিলাম। কই, আপনি তো শুধু একবার নামের আমাকে দেখতে গিয়েছিলেন, আর সেই একদিন গিয়েও আমাকে উল্টা পাল্টা অনেক কথা বলেছিলেন। আচ্ছা, আপনি এতটা অকৃতজ্ঞ কেন বলুন তো? সত্যি করে বলুন না, এই 10 দিনে কি একটা বারের জন্যও আমার কথা আপনার মনে পড়েনি? তরু একটু থেমে পুনরায় বলে, আজকালকার দিনে অবশ্য মানুষ চোরকে খোঁজার চেষ্টা না করে, যার ঘরে চুরি হয় তাকেই চোর বলে মনে করে, এতে আপনার দোষ নেই। নীলাভ ভ্রু কুঁচকে তরুর পানে তাকায়। মেয়েটাকে বোঝা মুশকিল, তবে মেয়েটা ভুল কিছু বলেনি। সেদিন ওই রকম ঘটনা ঘটার পর মেয়েটাকে তার সন্দেহ হয়েছিল, তবে মেয়েটার পরিচয় সম্পর্কে জানার পর এখন সন্দেহ করার মতো কিছুই নেই। আর সে না মানলেও মেয়েটার জন্যই হয়তো এখনও সে বেঁচে আছে। নীলাভ ফোঁস করে শ্বাস ছেড়ে পুনরায় তরুর দিকে তাকিয়ে বলে, সেদিন ধন্যবাদ দিয়েছিলাম আপনাকে, আমি অকৃতজ্ঞ নই মিস ত্রানা। আমার মনে আছে আপনার করা উপকারের কথা। যদি আমি কখনো আপনার সাহায্য করার সুযোগ পাই তাহলে অবশ্যই করব। এবার তাহলে আসি, আল্লাহ হাফেজ। নীলাভ কথা শেষ করে গাড়িতে ওঠার জন্য রাস্তার দিকে তাকায়। ঠিক সেই সময়ই দূর থেকে খুব দ্রুত গতিতে একটি কালো গাড়ি চলে আসে, আর সেই গাড়ি থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে। মেয়েটি চিৎকার করে বলছিল, বাঁচাও আমাকে, প্লিজ হেল্প মি। আর কিছু বলার আগেই গাড়িটা চলে যায়। এসব দেখে নীলাভ নিজের গাড়ির দিকে ছুটে যায়, যে করেই হোক মেয়েটিকে তাকে বাঁচাতেই হবে। বিষয়টা তরুও লক্ষ্য করে, সেও নীলাভের পিছু পিছু নীলাভের গাড়িতে গিয়ে বসে। তাড়াহুড়োয় নীলাভ একবার তরুর দিকে তাকায়,
এই মুহূর্তে তাকে কিছু বলার মতো সময় হাতে নেই। নীলাভ দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে সামনের গাড়িটা ফলো করতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর হয়তো সামনের কারটিতে থাকা লোকেরা বুঝতে পারে যে কেউ তাদের ফলো করছে। তারা নীলাভদের চোখে ধুলো দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। উপায়ান্তর না পেয়ে তাদের বন্দীকৃত মেয়েটিকে ফিসফিসিয়ে ধমকের স্বরে কিছু বলে দিয়ে এক ধাক্কায় মেয়েটিকে চলন্ত কার থেকে ঠেলে ফেলে দেয় বাম পাশে থাকা ঝোপঝাড়ের ভেতরে। ব্যাপারটা লক্ষ্য করতেই নীলাভ সেখানে এসে ব্রেক করে। তরু পুরোটা সময় শুধু নীলাভের দিকেই তাকিয়েছিল, একটা বারের জন্য চোখ ফেরায়নি। তখনই নীলাভ গাড়ি থেকে নামতে নামতে বলে, আমাকে দেখা হয়ে গেলে নামুন কার থেকে, আর গিয়ে মেয়েটিকে বের করে আনতে আমাকে হেল্প করুন। তরু কিছুই বলে না, শুধু কার থেকে নেমে মেয়েটিকে ঝোপঝাড়ের ভেতর থেকে বের করে এনে নীলাভের সামনে দাঁড় করাই। মেয়েটির চোখে মুখে ছিল বিষণ্ণতা, ভয়। মেয়েটা কেঁদেই যাচ্ছিল। নীলাভ গাড়ির ভেতর থেকে পানি বের করে এনে মেয়েটিকে খেতে দেয়। তরু এখনো শুধু নীলাভকেই দেখে যাচ্ছে। নীলাভ অবশ্য সামনে থাকা মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি কিছুটা শান্ত হলে নীলাভ তাকে আশ্বাস দিয়ে বলে, স্টপ ক্রাইং, ইউ আর সেফ নাও। আর আমি একজন সিআইডি অফিসার, সো আপনি ভয় না পেয়ে সত্যি করে বলুন তো লোকগুলো কারা ছিল, আর আপনাকে কোথায় নিয়ে যাচ্ছিল? আপনার নাম পরিচয় কি? মেয়েটা একটা শুষ্ক ঢোক গিলে বলে, আমার নাম ন্যান্সি, আমি সামনে থাকা সাভার সিটিতেই একটা হোস্টেলে থেকে পড়াশোনা করছি, তার পাশাপাশি একটা ক্যাফেতে কাজ করি। সেখান থেকেই কাজ করে ফেরার পথে কয়েকজন মাস্ক পরা লোক আমাকে জোর জবরদস্তি করে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আমি তাদেরকে চিনি না। নীলাভ ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকায়। তার সামনে থাকা মেয়েটির শরীর রীতিমতো কাঁপছিল। নীলাভ একটু ভেবে পকেট থেকে ফোনটা বের করে তাদের এক লেডি অফিসারকে কল করে। হ্যালো মিস রহমান, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আপনার ফ্ল্যাটের ঠিকানাটা আমাকে দিন, আমি এসে আপনাকে সব বলছি। কল কেটে দিয়ে নীলাভ তরুর দিকে তাকায়। আপনি এবার আসতে পারেন মিস রানা। তরু নীলাভের কথা শুনে অবাক চোখে তাকিয়ে বলে, আপনি আমাকে এই জঙ্গলের সামনে নামিয়ে দিয়ে চলে যেতে বলছেন? তার ওপর ওই কিডন্যাপাররাও হয়তো আশেপাশেই আছে। একটা অপরিচিত মেয়েকে প্রোটেক্ট করতে তাকে সাথে করে নিয়ে যেতে পারছেন, আর আমাকে এখানে একা ফেলে চলে যাবেন? তরুর কথা শুনে নীলাভ বিরক্তির শ্বাস ফেলে বলে, লিসেন, আমি তো আপনাকে আমার সাথে আসতে বলিনি, আর তাছাড়া আপনি রাত 10টায় ব্রিজের ওপরে যে কি করছিলেন আমি দেখেছিলাম তো। একজন ভালো মেয়ে কখনো এত রাত অবধি বাইরে থাকে না। আর কিডন্যাপাররা ভালো মেয়েদের ধরে, বুঝলেন? নো, ইউ আর রং এসপি নীলাভ। কিডন্যাপাররা সুন্দরী মেয়েদের ধরে, আর আমি অবশ্যই গুড লুকিং। তখন তো বলেছিলেন সুযোগ পেলে আপনিও আমাকে সাহায্য করবেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ভুলেও গেলেন। বাহ এসপি সাহেব, বাহ। গিরগিটি স্বয়ং আপনাকে দেখে লজ্জা পাবে। তরুর কথাতে নীলাভ তরুর দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে। ন্যান্সি নামের মেয়েটিকে গাড়ির ব্যাক সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে। তরু এখনো বাইরে দাঁড়িয়ে থেকে নীলাভের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। নীলাভ গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিছু একটা ভেবে তরুর উদ্দেশ্যে বলে, ভেতরে আসুন। মানুষকে কথার জালে কি করে ফাঁসাতে হয় ভালোই জানেন দেখছি। তবে আর যাই হোক, কিডন্যাপাররা তো বুঝবে না যে আপনি ভালো মেয়ে নন। আপনি যেহেতু আমার সাথে আছেন, সেহেতু একজন দায়িত্ববান পুলিশ হওয়াতে আপনাকে প্রোটেক্ট করা আমার কর্তব্য। নীলাভের কথা শুনে তরু কিছু না বলেই পেছনে গিয়ে মেয়েটির পাশে বসে পড়ে। নীলাভ তরুকে উদ্দেশ্য করে বলে, আপনার বাড়ির অ্যাড্রেস দিন, আমি ড্রপ করে দিচ্ছি। তরু বাড়ির অ্যাড্রেস দিলে নীলাভ ভ্রু কুঁচকে তরুর দিকে তাকায়, কারণ তরুর দেওয়া অ্যাড্রেসটা তার পরিচিত। তবুও মুখে সে সেই বিস্ময়টা প্রকাশ করল না, যদিও তরু জানে নীলাভ প্রচণ্ড অবাক হয়েছে। নীলাভ বলল, ওনাকে আমার সহকর্মীর বাড়িতে ড্রপ করে দিয়ে আপনাকে পৌঁছে দেব, কারণ আপনার বাড়ি এখান থেকে যথেষ্ট দূরে। তরু কিছু না বলে নিজের ফোন বের করে ফোনে মনোযোগ দেয়। নীলাভ গাড়ি ঘুরিয়ে সাভার সিটিতে ব্যাক করে। তরু এদিকে ফোনে একটা গ্রুপে মেসেজ দিয়ে বলে,
আমাদের কাজ হয়ে গেছে, তোদেরকে আর আসতে হবে না। নীলাভ কার ড্রাইভ করছিল, তরু জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পাশে থাকা ন্যান্সি নামের মেয়েটি গুটিসুটি মেরে বসে আছে। আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি নামবে নামবে ভাব। নীলাভের মাথাটা ব্যথায় টনটন করছে। সারাদিন সে না খেয়েই আছে। মাহিরের বাড়িতে গিয়েছিল সে, কিন্তু সেখানে এক কাপ কফি ছাড়া সে কিছুই খায়নি। ভেবেছিল একেবারে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে তবেই খাবে, আর এর মাঝেই এত কিছু হয়ে গেল। প্রায় 20 মিনিট ড্রাইভ করার পর তারা মিস মোমো রহমানের বাড়িতে এসে পৌঁছায়। পেশায় সেও সিআইডি ইন্সপেক্টর। সে নীলাভ আর মিস্টার মাহির শেখ সহ 7 জন একই ডিপার্টমেন্টে কাজ করে আসছে। মিস রহমান দরজা খুলে দিতেই নীলাভ সহ তরু ও ন্যান্সি ফ্ল্যাটে ঢোকে। সরি মিস রহমান, এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। না স্যার, এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনার কাজে আসতে পেরেছি। তারপর নীলাভ ন্যান্সিকে যেভাবে পেয়েছে সেই ব্যাপারটা মোমোকে খুলে বলল। মোমো সবটা শুনল, কিন্তু এরই মাঝে মোমো একটু বেশিই আন্তরিকতা দেখাতে লাগল, যা দেখে তরুর বেশ বিরক্ত লাগছে। আমার লাভবারটা এত সুন্দর যে সব মেয়েগুলোই শুধু চান্স খোঁজে। কি যে করি, সহ্য হয় না আমার। ইচ্ছা তো করছে চোখ দুটো একদম গেলে দেই, কিন্তু লাভ থাকায় সেটাও পারছি না। মিস রহমান, আপনি ওনার খেয়াল রাখবেন। আগামীকাল সকাল বেলাতেই ওনাকে নিয়ে বুড়োতে চলে যাবেন। আমি ওখানেই ওনার থেকে প্রয়োজনীয় ইনফরমেশন কালেক্ট করব। ওকে স্যার, আপনি বসুন, আমি চা বানিয়ে আনছি। না, আমার হাতে এখন টাইম নেই। অলরেডি 11টা বেজে গিয়েছে, ওনাকেও আবার বাড়িতে ড্রপ করে দিতে হবে। তার ওপর আবহাওয়ার যেই অবস্থা, যখন তখন বৃষ্টি নামতে পারে। মোমো একবার তরুর দিকে তাকায়। স্যার, উনি কে? নীলাভ একবার তরুর দিকে তাকায়, তারপর মোমোর দিকে তাকিয়ে বলে, উনি ত্রানা চৌধুরী। রাস্তায় ওনার সাথে দেখা হয়েছিল, আর তখন ঘটনাক্রমে উনি আমাদের সাথে ফেঁসে গিয়েছেন। এএসপি সাহেব, আমাদের এখন যাওয়া উচিত। ওকে, লেটস মুভ। নীলাভ যখন তরুর সাথে আটকা পড়ে, ওকে, লেটস মুভ। তারপর তরু আর নীলাভ বেরিয়ে পড়ে তরুর বাড়ির উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর তারা সাভার শহরের অপর প্রান্ত রোজ ভিলেজে এসে পৌঁছায়। এই দিকটা বেশ নীরব, গ্রাম্য পরিবেশ। আশেপাশে বাড়িঘর খুব একটা নেই বললেই চলে। এরই মাঝে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তরু জানালার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। পুরোটা সময় সে চুপচাপ বসেছিল, আর নীলাভ নীরব ছিল। তরু ব্যাক সিটে বসে আছে, সে নিজের ফোনটা বের করে লিজার নম্বরে একটা মেসেজ পাঠায়। মেসেজ, তুই বাইরে রেডি থাকিস, আমরা 5 মিনিটে আসছি। নীলাভ একবার লুকিং মিররে তরুর দিকে তাকায়। তার কিছুই ভালো লাগছে না। একটার পর একটা লেগেই আছে, মাথাটা প্রচুর ব্যথা করছে, তার ওপর বাইরের আবহাওয়া তার মুডের আরও 12টা বাজিয়ে দিয়েছে। ব্যাস এখানেই রাখুন, আমরা এসে গেছি। তরুর কথায় নীলাভ গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে একবার বাইরে তাকায়। বাইরে তাকাতেই সে তো অবাক, এটা তাদেরই বাড়ি। সেই বাড়ি যেটা তারা প্রায় 12 বছর আগে ছেড়ে সাভার টাউনে শিফট হয়েছিল। তরু নীলাভের রিয়াকশন দেখে একটা বাঁকা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে গাড়ির জানালা দিয়ে নীলাভের দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ মিস্টার নীলাভ জাহির খান, অনেস্টলি ইউ আর আ রেসপন্সিবল পুলিশ অফিসার। নীলাভ কি বলবে ভেবে পাচ্ছে না। 12 বছর আগে এই বাড়িটা তারা বিক্রি করে দিয়েছিল, কারণ এখানে তারা কখনোই আসবে না বলে ঠিক করেছিল। ত্রানার ঠিকানা দেওয়ার পর সে ভেবেছিল তার বাড়ি এদিকের কোথাও হবে, কিন্তু সে ভাবতেও পারেনি তাদের এই বাড়িটা ত্রানাদের ফ্যামিলিই কিনেছে। রাত অনেক হয়ে গেছে, আর বাইরের যেই পরিস্থিতি, আপনি বাড়িতে ফিরতে পারবেন তো? নীলাভ গম্ভীর স্বরে বলল, না ফিরতে পারলেও এখানে 1 মিনিটও থাকতে চাইছি না। নীলাভের কথা শুনে তরুর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। ঘাটতারা কুইনের ঘাটতারা কিং, পারফেক্ট ম্যাচ।
কিন্তু তোমাকে কিভাবে আটকাতে হয় তা আমি ভালো করেই জানি। মনে মনে, ওকে, এজ ইয়োর উইশ বলেই তরু সামনে হাঁটা ধরে। নীলাভ তরুর যাওয়ার দিকেই তাকিয়েছিল, সে ঠিক তরুর দিকে নয়, বাড়িটার দিকে তাকিয়েছিল। এই সেই বাড়ি যেখানে জমে রয়েছে হাজার হাজার স্মৃতি, শত শত পাওয়া না পাওয়া। তখনই তরু হোঁচট খেয়ে কাদা পানিতে পড়ে যায়। আহোহো, আমার পাটা ভেঙ্গেই গেল মনে হয়। প্লিজ হেল্প মি। তরুর চিৎকার শুনে নীলাভ একটা ছোট শ্বাস ফেলে গাড়ি থেকে নেমে আসে। বৃষ্টির বেগ বেড়েই চলেছে। তরু আর নীলাভ ভিজে একাকার। নীলাভ তরুর সামনে দাঁড়িয়ে তার দিকে হাত বাড়ায়। সাথে সাথে তরু তার হাত ধরে ফেলে। আমি হাঁটতে পারবো না, প্লিজ হেল্প করুন। নীলাভের মেজাজ পুরোই খারাপ, সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। বিপদ আপনার পিছু ছাড়ে না, নাকি আপনি বিপদের পিছু ছাড়েন না, কোনটা? তরু নীলাভের হাত ধরে উঠে দাঁড়ায়। তারপর নীলাভের পেছনে দাঁড়িয়ে থাকা লিজার দিকে তাকিয়ে ইশারা করলে লিজা লুকিয়ে নীলাভের গাড়ির দিকে এগিয়ে যায়। তরু পুনরায় নীলাভের দিকে তাকিয়ে বলে, আমিই বিপদের পেছনে ঘুরঘুর করি, বিকজ আই লাইক ট্রাবল। নীলাভ ভ্রু কুঁচকে তরুর দিকে তাকায়। তরু শরীরের সমস্ত ভার নীলাভের ওপর ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিল। এভাবে ধরেছেন কেন? মেরে ফেলবেন নাকি? ছাড়ুন আর ভেতর থেকে আপনার ফ্যামিলির কাউকে ডাক দিন। কাকে ডাকব? আমি এখানে একাই থাকি, বাড়িতে আর কেউই নেই। নীলাভ কিছু বলতে যাবে, তখনই তরু পড়ে যেতে নেয়। অগত্যা নীলাভ তরুকে কোলে তুলে নেয়। বাড়ির মেইন ডোরের সামনে আসতেই নীলাভ দেখে ডোর লক করা। ডোরের পাসওয়ার্ড কি? তার কোনো প্রয়োজন নেই বলেই তরু নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে ফেলে। নীলাভ অবাক, কারণ তারা যখন এখানে ছিল তখন দরজাটা এমন ছিল না। সে বেশি কিছু না ভেবে বাড়ির ভেতরে হাঁটা শুরু করে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। তরু কোলে থাকা অবস্থাতেই ফোনের ফ্ল্যাশ অন করে। 3 তলা বিশিষ্ট বাড়ি, নিচের তলায় বিশাল লিভিং রুম, কিচেন, সার্ভেন্ট রুম, গেস্ট রুম আর একটা স্টোর রুম। নীলাভ তরুকে নিয়ে গিয়ে লিভিং রুমের সোফাতে বসিয়ে দেয়। আমি এবার আসি, গুড বাই। অন্তত কিছুক্ষণ বসে যেতে পারতেন। নো নিড, এমনি সমস্যার অভাব নেই, আপনার সাথে থেকে আরও ঝামেলা বাড়াতে চাই না। সবসময় যদি চাহিদা মোতাবেক সব হতো, তাহলে আর প্রার্থনা করার প্রয়োজন হতো না। যে যখন যা চাইতো সেটাই পেয়ে যেত। নীলাভ নিজের মাথা ঝেড়ে একটু হেসেই বলল, সবকিছু প্রার্থনা করেই পাওয়া গেলে মানুষ পরিশ্রম করত না, সারাদিন প্রার্থনা করেই পেয়ে যেত। আমি পরিশ্রমে বিশ্বাসী মিস চৌধুরী। প্রত্যেকেরই নিজের করা ভুলের জন্য ক্ষমা চেয়ে প্রার্থনা করা উচিত, তবে কিছু পাওয়ার জন্য প্রার্থনা করতে আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক দ্যাট। তরু একটা ডেভিল স্মাইল দিয়ে মনে মনে আওড়ায়। আই নো, তুমি কি পছন্দ করো। আর ডোন্ট ওয়ারি, আমি পরিশ্রম করেই তোমাকে নিজের করে নেব, গড প্রমিস। আমি যাচ্ছি বলেই নীলাভ বাইরে এসে পড়ে। মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তবে মেইন গেটের সামনে লাইট থাকায় রাস্তা পর্যন্ত আবছা আলোতে আলোকিত। নীলাভ হাতঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল। এখন রাত 12টা বেজে 7 মিনিট। এখান থেকে বাড়িতে পৌঁছাতে 40-50 মিনিটের মতো লাগবে। বৃষ্টির কারণে আরও সময় লাগতে পারে, সেই সাথে ভেজা কাপড় শুকানোর আগে আবারও ভিজে যাচ্ছে। ত্রানার জায়গায় কোনো ছেলে হলে নীলাভ নিঃসন্দেহে এখানে রাতটা কাটিয়ে সকালে টাউনে ব্যাক করত, বাট এখন সেটাও সম্ভব নয়। সে একটা শ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসে। কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই তার চেহারাতে বিরক্তি ছেয়ে যায়। গাড়ি স্টার্ট হচ্ছে না। কয়েকবার চেষ্টা করার পরেও গাড়ি স্টার্ট হচ্ছে না দেখে রাগে নীলাভ গাড়ির স্টিয়ারিং এর ওপর ঘুষি মারে। ড্যাম ইট, এটার আবার কি হলো? ঝামেলা, ঝামেলা আর ঝামেলা। এদিকে তরু উঠে নিজের রুমে চলে আসে।
পুরো রুমের চারদিকে নীলাভের ছবিতে ছড়াছড়ি। তরু এক এক করে খুব সাবধানে সবগুলো ছবি খুলতে শুরু করে। সবগুলো ছবি খোলা শেষ হলে রুমের পাশে থাকা এটা আরেকটা রুমে গিয়ে রেখে এসে বাইরে থেকে ডোর লক করে দেয়। তারপর নিজের ড্রেস চেঞ্জ করে শীষ বাজাতে বাজাতে লিভিং রুমে এসে বসে কাউন্টডাউন শুরু করে। 5, 4, 3, 2, 1 বলার সাথে সাথেই নীলাভ পুনরায় তার সামনে এসে দাঁড়ায়। পুরো রুম এবার লাইটের আলোয় আলোকিত। নীলাভ ভ্রু কুঁচকে তরুর দিকে তাকায়। একটু আগে তরুর গায়ে সাদা শার্ট থাকলেও এখন তরু সেটা পাল্টে একটা লাল শার্ট পরেছে। তরু নীলাভের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, আরে মিস্টার নীলাভ জাহির খান, আবার এলেন কেন? তরুর কথায় নীলাভের ধ্যান ভাঙ্গে, সে নিজের ঘাড় চুলকাতে চুলকাতে বলে, আমার গাড়িটার ফিউয়েল শেষ হয়ে গিয়েছে, কিছুতেই স্টার্ট হচ্ছে না। বৃষ্টির জন্য ফোনে নেটওয়ার্কও পাচ্ছি না। আই নিড ইয়োর হেল্প। তরু সোফা থেকে উঠে নীলাভের সামনে দাঁড়িয়ে বলে, বলুন কি হেল্প করতে পারি? তরু নীলাভের সামনে যেতেই তাদের চোখাচোখি হয়ে যায়। তরু চোখে কাজল পড়েছে। এত রাতে সাজার কারণটা নীলাভ খুঁজে পেল না। তবে তরুর বাম চোখের নিচে থাকা ছোট্ট তিলটা নীলাভের নজরে পড়ে। তিলটা ছোট্ট হওয়াতে দূর থেকে বোঝা যায় না। তরুও নীলাভের চোখের দিকে তাকিয়েছিল। দুজন এভাবে কতক্ষণ তাকিয়েছিল তার ইয়ত্তা নেই। হঠাৎ নীলাভের ধ্যান ভাঙলে সে গলা পরিষ্কার করে বলে, আপনার কোনো গাড়ি আছে? থাকলে আমাকে দিন, আমি কথা দিচ্ছি সকালেই আপনার গাড়ি পাঠিয়ে দেব। নীলাভের কথা শুনে তরু বিরক্তির শ্বাস ফেলে পুনরায় সোফায় গিয়ে বসে। সরি এসপি সাহেব, আসলে আপনার হয়তো আজকে ব্যাড লাক চলছে। আমি তো আজকেই গাড়ি রিপেয়ারিং এর জন্য গ্যারেজে পাঠিয়েছি। সেই জন্যই তো মিডনাইট ব্রিজের ওখানে আমাকে গাড়ি ছাড়াই যেতে হয়েছিল। তবে আপনি চাইলে আজকের রাতটুকু এখানে থাকতে পারেন। আপনার আজকের এই পরিস্থিতির জন্য কোথাও না কোথাও আমিও দায়ী। নীলাভ প্রচণ্ড বিরক্ত, এখানে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই। নীলাভ অন্য পাশে থাকা সোফায় বসে পড়ে, এতক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে তার মাথা ব্যথাটা আরও বেড়ে গিয়েছে, সেই সাথে ঠান্ডাও লেগেছে। তখনই তার মনে পড়ে ত্রানা তো নিজের পায়ে ব্যথা পেয়ে হাঁটতে পারছিল না, এখন কিভাবে দাঁড়ালো? আপনি তখন ব্যথা পেয়ে দাঁড়াতে পারছিলেন না, এখন দাঁড়ালেন কিভাবে? আমি ততটাও ব্যথা পাইনি। আর না তো আমার পা সত্যিই ভেঙে গিয়েছে, তখন মনে হয়েছিল হাঁটতে পারব না। বাট এখন হাঁটতে প্রবলেম হচ্ছে না। বলেই তরু বাঁকা হাসি দিয়ে উপরে এসে একটা টাওয়েল আর একটা ট্রাউজার সেট বের করে নিয়ে পুনরায় নীলাভের সামনে এসে দাঁড়ায়। এই নিন, চেঞ্জ করে নিন, নইলে ঠান্ডা লেগে যাবে। নীলাভ মাথা তুলে তরুর দিকে তাকাতেই তরু থমকে যায়, কারণ নীলাভের চোখ প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গিয়েছে। এ কি হয়েছে আপনার? নীলাভ উত্তর না দিয়ে তরুর হাত থেকে টাওয়ালটা নিয়ে মাথা মুছতে শুরু করে। আপনার কি মাথা ব্যথা করছে? তরুর কথা শুনে নীলাভ পুনরায় তরুর দিকে তাকায়। মেয়েটা বুঝল কি করে যে তার মাথা ব্যথা করছে? মনে প্রশ্নটা আসলেও মুখে কিছুই বলল না। ওয়েট, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। আপনি উপরের রুমে গিয়ে চেঞ্জ করে নিন। তরু কিচেনে চলে গেলে নীলাভ উপরের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর কাকতালীয়ভাবে ট্রাউজার সেটটা তার গায়ে একদম পারফেক্ট হয়। নীলাভ ফ্রেশ হয়ে এসে বেডের ওপর বসে মোবাইলটা হাতে নিয়ে পুনরায় কল দেওয়ার চেষ্টা করে, তবে খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ড্যাম ইট! নীলাভ উপায় না পেয়ে লিভিং রুমে চলে আসে। লিভিং রুমের ডান পাশেই বিরাট বড় কিচেন। নীলাভ দেখল তরু সেখানে বসে কিছু একটা রান্না করছে। সেদিকে পাত্তা না দিয়ে নীলাভ তরুর সামনে গিয়ে দাঁড়ায়। আপনি এই বাড়িতে একা থাকেন? তরু নীলাভের দিকে তাকিয়ে বলে, আমার ড্যাড কক্সবাজারে থাকে, মাঝে মাঝে এখানে আসে। আর আপনার মা? তরু থমকে যায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, নেই,
মা বেঁচে নেই। কথাটা শুনে নীলাভের খারাপ লাগল। ওহ, আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি? কোনো সন্দেহ আছে? না, এমনি জিজ্ঞেস করলাম। তা বুঝেছি। সিআইডি অফিসারদের আবার সব বিষয়ে একটু বেশি কৌতূহল থাকে, এতে আপনার দোষ নেই। নীলাভ ভ্রু কুঁচকে তাকায়, সে কোথায় বেশি প্রশ্ন করল? হ্যাঁ, কৌতূহল তার ছোটবেলা থেকেই একটু বেশি বটে। এই বাড়িটা আমার ড্যাড আমার জন্য কিনেছিলেন। আসলে আমার এরকম নির্জন টাইপের বাড়িতে থাকতে ভালো লাগে। ওহ, বুঝেছি। নীলাভ আর প্রশ্ন না করে পুনরায় সোফায় গিয়ে বসল। বাড়িটা এখনো আগের মতোই আছে, শুধু ফার্নিচারগুলো নতুন। বাড়িটা নীলাভের দাদা বানিয়েছিলেন। বেশ পুরনো, তবে সবকিছু এখনো আগের মতোই রয়েছে। তার ভাবনার মাঝেই তরু খাবার নিয়ে হাজির হয়। তরু সামনে থাকাটি টেবিলে খাবার সাজিয়ে রাখে। নীলাভ একবার সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এটা তো এটা খিচুড়ি। আসলে এত রাতে আর বেশি কিছু বানাতে পারিনি। আরে না না, খিচুড়ি তো আমার ফেভারিট খাবার। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, খান তাহলে। নীলাভ একবার তরুর দিকে তাকিয়ে বলে। এসব করতে গেলেন কেন? কি যে বলেন, আপনি আমার বাড়িতে প্রথমবার এলেন। আমি কি না খাইয়ে রাখব নাকি? যতটা খারাপ ভাবেন ততটাও নই। নীলাভ তরুর কথা শুনে আর কিছুই বলল না। তার প্রচুর ক্ষুধা লেগেছে, তার ওপর তার সামনে তার ফেভারিট খাবার রাখা। চা বানাতেই তো মনে নেই। আপনি বসুন, আমি আসছি। তরু চলে গেলে নীলাভ খাবারটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে মুখে পুরে নেয়। খাবারটা খুব ভালো হয়েছে, সে অনেক ইমপ্রেস হয়ে যায়। সে এর আগে অনেক জায়গায় খিচুড়ি খেয়েছে, কিন্তু এত ভালো খিচুড়ি আজকে প্রথমবার টেস্ট করল। হয়তো তার ভীষণ ক্ষুধা থাকায় আরও বেশি ভালো লাগছে। না মানতেই হবে, মেয়েটা যেমনই হোক খাবার ভালো বানায়, বিশেষ করে খিচুড়ি। তরু চুলায় চা বসিয়ে রেখে ফিরে এসে দেখে নীলাভের খাওয়া শেষ হয়ে গেছে। আপনি কি আরও খাবেন? খাবারটা নীলাভের অনেক ভালো লেগেছে, কিন্তু সে ভদ্রতার খাতিরে বলে, না, আমার আর লাগবে না। তরু ভ্রু কুঁচকে বলে, খাবারটা কি ভালো হয়নি? না না, খাবারটা আমার অনেক ভালো লেগেছে। তাহলে আপনি বসুন, আমি আরও একটু নিয়ে আসছি। নীলাভ কিছু বলার আগেই তরু কিচেনে ফিরে আসে। তারপর আরও খাবার বেড়ে নীলাভের সামনে নিয়ে আসে। তরু কিচেনে দাঁড়িয়ে নিজের আর নীলাভের জন্য চা বানালেও তার পুরো খেয়াল নীলাভের দিকেই ছিল। নীলাভের খাবার খাওয়া দেখে তার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। যাক, এত বছর লন্ডনে থেকে আমার রান্না শেখাটা কাজে এলো। সেখানের বিখ্যাত শেফের কাছে থেকে রান্না শিখেছি, ভালো না হয়ে উপায় আছে? আমি শুধু তোমার জন্য রান্না শিখেছি লাভ। আর তোমার ভালো লাগা মানে শেফের জান রক্ষা পাওয়া। নীলাভের খাওয়া শেষ হলে তরু তার সামনে এসে তার দিকে চা এগিয়ে দিয়ে বলে, নিন চা খান, মাথা ব্যথা কমে যাবে। নীলাভ একটা মুচকি হাসি দিয়ে চায়ের কাপটা হাতে নেয়। তারপর দুজনে বসে চা খায়। খাওয়ার মাঝে তরু বলে, আমারও অনেক ইচ্ছা সিআইডি অফিসার হওয়ার। নীলাভ তরুর দিকে তাকিয়ে বলে, কবে থেকে আপনার এই ইচ্ছা জাগল? তরু নীলাভের চোখে চোখ রেখে বলে, আপনাকে দেখার পর থেকে। নীলাভ চমকিত স্বরে বলে ওঠে, হোয়াট ডু ইউ মিন? আমাকে দেখার পর আপনার এই ইচ্ছা হওয়ার কারণটা কি? আমি আপনাকে দেখে ইন্সপায়ার হয়েছি। এই কথার পিঠে নীলাভ কিছুই বলল না। এই মেয়েটার কথাগুলো যেন এক একটা গোলকধাঁধা। প্রতিবার সে এই গোলকধাঁধায় আটকে পড়ে। মেয়েটাকে তার কোনো কারণ ছাড়াই অসহ্য লাগে। তবে ভাগ্যই তাকে মেয়েটার দিকে বারবার টেনে আনছে। নীলাভ চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলে, সিআইডি অফিসারের কাজ ভিকটিমকে বিপদমুক্ত করা, কিন্তু আপনার তো ট্রাবল ক্রিয়েট করতে ভালো লাগে। আপনি বরং সিআইডি না হয়ে গ্যাংস্টার হন, কাজে লাগবে। নীলাভের কথা শুনে তরুর মাঝে মাঝে তাকে সবজান্তা বলে মনে হয়।
কিন্তু সে জানে নীলাভ আন্দাজে ঢিল ছুড়ছে। তরু কথা ঘুরিয়ে বলে, রাত 1টা বেজে গিয়েছে, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। উপরে যেই রুমে ড্রেস চেঞ্জ করেছেন সেখানে গিয়ে শুয়ে পড়ুন। ওটা হয়তো আপনার রুম, আমি অন্য রুমে শুতে পারব। তা আমিও জানি, কিন্তু অন্য রুমগুলো পরিষ্কার করা নেই। বাড়িতে আমি একাই থাকি, সেই জন্য ওই একটা রুমই পরিষ্কার থাকে। আর এত রাতে অন্য রুম পরিষ্কার করতে গেলেও অনেক সময় লাগবে। অন্য সময় হলে নীলাভ সারারাত এখানেই বসে থাকত, কিন্তু হঠাৎ করে তার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমে চোখ খুলে রাখাই যেন মুশকিল হয়ে পড়ছে। এখন তাড়াতাড়ি শুয়ে না পড়লে নির্ঘাত এই মেঝেতেই শুয়ে পড়তে হবে। কিন্তু আমি ওখানে ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? আমার ঘুম আসছে না, আপনি ওখানে গিয়ে ঘুমান, আমি এই সোফাতেই বসে থাকব। এমনিতেও কয়েক ঘন্টা পর ভোর হয়ে যাবে। নীলাভ আর কথা বাড়াল না, সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। কিন্তু তার মাথা ঘুরছে। হঠাৎ কেন এমন লাগছে সে বুঝতে পারছে না, ভীষণ ঘুম আসছে তার। সে জাস্ট কোনো একটা আরাম কিছুর ওপর শুয়ে পড়তে চায়, ভালো ঘুমের জন্য। নীলাভ কোনো রকমে রুমে ঢুকে বেডের ওপর গা এলিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মাঝে সে গভীর ঘুমে তলিয়ে যায়। তরু নীলাভের পিছু পিছু এসেছে, যাতে সে মাথা ঘুরিয়ে পড়ে গেলে তাকে ধরে ফেলতে পারে। কিন্তু সেরকম কিছু না হওয়াতে তরু একটা স্বস্তির শ্বাস ফেলে নীলাভের পাশে গিয়ে বসে। নীলাভ উবু হয়ে শুয়ে আছে। তরু নীলাভের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, শান্তিতে ঘুমাও। গত 2 দিন ধরে তুমি ঘুমাতে পারোনি, আমি সেটা জানি। এবার নিশ্চিন্তে ঘুমাও। মাথা ব্যথাও তুমি আর অনুভব করতে পারবে না। তোমার কষ্ট আমি কখনো সহ্য করতে পারব না। আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো, কিন্তু আমার থেকে আলাদা হয়ে না। তোমাকে আমার সাথেই ভালো থাকতে হবে লাভ। তরু নীলাভের মাথার পাশে বসে নীলাভকে তার দিকে ঘুরিয়ে হালকা উঁচু করে নীলাভের মাথা নিজের কোলের ওপর রাখে। ঘুমাও তুমি, ঘুমাও গো লাভ, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে। কৃষ্ণচূড়া মুখে তোমার, জোছনা পড়ুক কোলে। আজকে তোমার মনকে জড়াই ধরবে আমার মন। গাছ গাছালি গাইবে জোনাক, গাইবে আমার মন। এত ভালোবাসা গো জান রাখিব আঁচলে। দোলাও তুমি দুলি আমি, জগৎ বাড়ি দোলে। গানটা গাইতে গাইতে তরু নীলাভের কপালের উপরে থাকা চুলগুলো সরিয়ে নীলাভের কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। তারপর নীলাভের গালে একটা কিস করে, যেই না নীলাভের ঠোঁটে কিস করতে যাবে তখনই তরুর ফোন বেজে ওঠে। তরু একটা বিরক্তির শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে দেখে তাজিম কল দিয়েছে। দিয়েছে দিয়েছে এতক্ষণ নেটওয়ার্কের জন্য হয়তো কল আসেনি। বাইরে এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। অন্য সময় হলে তরু কল রিসিভ করত না, কিন্তু এখন তার মুড অনেক ভালো আছে তাই সে কল রিসিভ করে। হ্যালো তরু, কোথায় আছিস তুই? উফ অফ, ডোন্ট ওয়ারি ভাইয়া, আমি ঠিক আছি। আমি জিজ্ঞেস করেছি কোথায় আছিস তুই, সব সময় কেন আমাকে এত টেনশন দিস বলতো? তোর ভাই হিসেবে জন্ম নিয়ে কি আমি পাপ করেছিলাম? একটুও শান্তিতে থাকতে দিস না কেন? তরু গম্ভীর কণ্ঠে বলে, ভাইয়া, এত চিন্তা কেন করছো? একজন মৃত মানুষ আর কতবার রবে বলতো? আমি তো অনেক আগেই রে গেছি, এখনো আমাকে নিয়ে ভয় পাওয়ার কোনো লজিক নেই। কোথায় আছিস বলবি? কেন বলবো না, আমি আমার শ্বশুরবাড়িতে আছি। তরুর কথায় তাজিমের চোখ বড় বড় হয়ে যায়। সে অবিশ্বাসী স্বরে বলে, হোয়াট? তুই যারার শ্বশুরবাড়িতে কি করছিস? তরু বিস্মকণ্ঠে জবাব দেয়,
আমি যারার না, নিজের শ্বশুরবাড়িতে আছি। তুমি যেই বাড়িতে আছো সেই বাড়ির সামনের বাড়িতে। তাজিম হাফ ছেড়ে বাঁচে, তার মানে তরু সামনের বাড়িতে আছে। যারার শ্বশুরবাড়িতে চলে যায়নি। তুই ওখানে একা একা কি করছিস? লাভবারদের সাথে রোম্যান্স করছি। কথাটা শুনে তাজিম আবারও চমকিত হয়। তরু আজেবাজে কথা বলার মেয়ে নয়। অন্তত তাজিমের সাথে আজেবাজে কথা বলার তার কোনো প্রয়োজন নেই। তবে কি সত্যিই তরু নীলাভের সাথে আছে? আমার সাথে মজা করছিস? তুই নীলাভকে কোথায় পেলি? আমি মজা করছি না। তোমার বিশ্বাস না হলে এসে দেখে যেতে পারো। বলেই তরু কল কেটে দেয়। এদিকে তাজিম একটা ছাতা নিয়ে রওনা দেয়। তাদের বাড়ির সামনে একটা পুকুর আছে। পুকুরের পাশে বাগান আর তার পাশে জঙ্গল। পুকুরের সামনে রাস্তা, রাস্তার ওই পাশে নীলাভদের পুরনো বাড়িটা যেটায় তরু আছে। তাজিম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আস্তে আস্তে পা ফেলে সেদিকে এগিয়ে যায়। এদিকে তরু নীলাভকে ভালোভাবে শুয়ে দরজা লাগিয়ে দিয়ে লিভিং রুমে এসে বসে। তার সামনে লিজা, আভিক আর বিভান বসে আছে। তরু, বাড়িতে সিআইডি আছে ভাবতেই কেমন যেন ভয় ভয় করছে। তোর লাভ কি আর কোনো প্রফেশন বেছে নিতে পারেনি? শেষমেশ সিআইডি অফিসারই হতে হল। তরু আভিকের কথায় কান না দিয়ে বলল। সাফেদ কিন্তু থেমে নেই আভিক। তাই ফালতু চিন্তা বাদ দিয়ে আমাদের নেক্সট প্ল্যান করতে হবে। লিজা মুখ বাঁকিয়ে বলল। আরে ওই লাকে ধরা তো আমাদের বাম হাতের কাজ। তরু বলে। আমাদের মেইন টার্গেট ও নয়, ভুলে যাস না লিজা। আমাদেরকে ওর বসকে খুঁজে বের করতে হবে। হঠাৎ বিভান বলে ওঠে। আচ্ছা, আলফার আসল উদ্দেশ্যটা কি আমি বুঝে উঠতে পারছি না। তরু আর চোখে বিভানের দিকে তাকিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে বলে। না বোঝার কি আছে? আলফা চায় পুরো বাংলাদেশ থেকে সমস্ত অপশক্তির বিনাশ করতে। বিভান বলে। মানলাম, তার অনেক শক্তি। কিন্তু তার একার পক্ষে এটা অসম্ভব ব্যাপার নয় কি? উত্তরে তরু বলে। সে একা কোথায়? আমরা আছি না। আমাদেরকে কি করতে রেখেছে? আভিক বসা থেকে দাঁড়িয়ে বলল। হাহ, বাদ দে তো তরু, রাক্সটার কথা মনে করতে চাই না এখন। আমাদের শুধু দাবার গুটির মতো ইউজ করে যাচ্ছে। আমাদের প্রয়োজন ছাড়া তো গোনাতেও ধরে না। দেখলি না টিমের একজন ধরা পড়ে যাওয়াতে তাকে একদম জানে রে ফেলল। আমাদেরকেও রে ফেলার আগে দুইবারও ভাববে না। একটা সেলফিশ মহিলা। তরু ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে। সেটা ঠিকই বলেছিস, সারাক্ষণ খালি চিল্লাতে থাকে। তোর মুখে এমন টাইপের কথা মানায় না তরু, তুই নিজেও তো সারাক্ষণ চিল্লাতে থাকিস। লিজার কথা শুনে তরু ভ্রু কুঁচকে তাকায়। আমি কখনো তোদের ওপর চিল্লিয়েছি? আভিক বাঁকা হেসে বলে। তোর চিল্লানোর আগেই আমরা সব কাজ করে দিই, তাই চিল্লানোর প্রয়োজন পড়ে না। নইলে আমরা জানি তুইও কম চিল্লাতে পারিস না। আজাইরা কথা বাদ দিয়ে কাজের কথা বল। বিভান অবাক হয়ে বলে ওঠে। বাহ তরু, তুই কাজের কথা জানতে চাচ্ছিস? তোর তো একটাই কাজ, আর সেটা হলো এনজের পেছনে লেগে থাকা। এমনকি দেশের বাইরে বসেও তো এই কাজটা মন দিয়েই করতি। 5 বছর ধরে তো খাটিয়েই রেছিস আমাদেরকে, শুধু ওর পেছনে দৌড়েছি। হা। বিভানের কথা শুনে তরু তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে। আভিক পরিস্থিতি স্বাভাবিক করতে বলে ওঠে। আচ্ছা, ন্যান্সিকে ওখানে রেখে আসাটা কি সেফ হল? সাফেদের লোকেরা ওকে এত সহজে ছেড়ে দেবে না তরু। তরু স্বাভাবিক গলায় বলে। ও কোথায় আছে তা তো সাফেদের লোকেরা জানে না। আর তখন ওকে ওখানে রেখে আসা ছাড়া আর রাস্তা ছিল না। চিন্তা করিস না, সকালে ওকে ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করবি। তাদের কথার মাঝেই তাজিম বাড়িতে প্রবেশ করে। তার প্রবেশ করা মাত্রই সবাই চুপ হয়ে যায়। আরে তোমরা সবাই, আজকে তোমরা সবাই একসাথে এখানে, ব্যাপার কি? লিজা বলল।
আসলে আমাদের রাতে থাকার প্ল্যান ছিল না, তবে বৃষ্টির জন্য আটকা পড়েছি। বাহ ভাইয়া, তুমি তো দেখছি সত্যিই চলে এসেছ। আমাকে এতটা অবিশ্বাস করো জানতাম না তো। তাজিম ভ্রু কুঁচকে তরুর দিকে তাকিয়ে বলে, অবিশ্বাস করার কি আছে? আমি তো শুধু সেই মানবটিকে দেখতে এসেছি যার জন্য আমার বোন সুদূর লন্ডন থেকে চলে আসার জন্য মাঝে মাঝে পাগলপ্রায় হয়ে যেত। তাজিমের কথা বলার ধরন তরুর ভালো লাগল না। এভাবে সবার সামনে নিজের দুর্বলতা দেখাতে সে পছন্দ করে না। যাও, যাকে দেখতে এসেছ সে উপরের রুমে আছে, দেখে তাড়াতাড়ি চলে যাও। তাজিম কথা না বাড়িয়ে চলে গেল। দরজার সামনে আসতেই দেখতে পেল নীলাভ ডান কাত হয়ে শুয়ে আছে। সে আস্তে আস্তে নীলাভের সামনে এসে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। অবশ্যই ছেলেটা বেশ সুদর্শন। তবে এমন কি আছে যার জন্য তার বোন এই ছেলেটার জন্য পাগল? তাজিম আরও কিছুক্ষণ তাকিয়ে থেকেও পাগল হওয়ার মতো কিছু খুঁজে পেল না। সে ফোঁস করে একটা শ্বাস ফেলে ভাবল, হয়তো তরুর দৃষ্টিতে নীলাভকে অন্যরকম দেখায়, নয়তো বিশেষ ব্যাপারটা একমাত্র তরুর চোখেই পরিলক্ষিত হয়। সেই জন্যই বিদেশের সুন্দর সুন্দর দেখতে ছেলেগুলো ওর চোখে উগান্ডাবাসী। নইলে কত ছেলে ওর পিছনে ঘুরেছে আর ও সবাইকে ছেড়ে এই নীলাভের পেছনে লেগে আছে। তাজিমের ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। সে তড়িঘড়ি করে রিসিভ করে যাতে নীলাভের ঘুম ভেঙে না যায়। হ্যাঁ বাবা, তরুর খোঁজ পেয়েছি। আমি ওর সাথেই আছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, ও সামনের বাড়িতে আছে। বলেই তাজিম কল কেটে দিয়ে পুনরায় নীলাভের দিকে তাকায়। দেখে নীলাভের মাঝে কোনো হেলদোল নেই। সে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এর মাঝে নীলাভ একটুও নড়েনি। আবার ফোনের আওয়াজ পেয়েও ঘুমোচ্ছে। বেশ ভারী ঘুম তো। ভাবতেই তাজিমের মাথায় প্রশ্ন আসে যে নীলাভ এই বাড়িতে কি করছে। নীলাভকে সামনাসামনি দেখার আগ্রহে সে তো এই কথাটা বলেই গেছে। সে দ্রুত নিচের লিভিং রুমে আসে, যেখানে এখন শুধু তরু বসে আছে। বাকি সবাই হয়তো যে যার রুমে ঘুমাতে চলে গেছে। তরু ঠান্ডা কণ্ঠে বলে, দেখা হয়েছে? সুন্দর না? নজর লাগাওনি তো আবার? তাজিম আহাম্মকের মতো তাকিয়ে আছে বোনের দিকে। কি সব বলছে সে গলা পরিষ্কার করে বলে, ও এখানে কি করছে তরু? এতক্ষণ পর তোমার এই প্রশ্নটা মাথায় এলো? স্ট্রেঞ্জ। ভাইয়া, তোমার বয়স হচ্ছে। আমার মনে হয় তোমার বিয়েটা এবার করেই নেওয়া উচিত। দেখো যারারও বিয়ে হয়ে গেল, কদিন পর তো আমারও বিয়ে হয়ে যাবে। তাই বলি, যত দ্রুত সম্ভব আমার আগে বিয়েটা করে নেও, নয়তো জীবনযুদ্ধে পিছিয়ে পড়বে। তাজিম চমকিত নয়নে বোনের দিকে তাকিয়ে আছে। এটা তারই বোন তো? সেই বোন, যেই বোন তার সাথে প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া আজ পর্যন্ত একটাও অপ্রাসঙ্গিক কথা বলেনি। সেই গলা খাখারি দিয়ে বলে ওঠে, তুই কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছিস। ওর সাথে ব্রিজের ওপরে দেখা হয়েছিল। আমার গাড়ি রিপেয়ারিং এর জন্য পাঠিয়েছিলাম। আর ও তো একজন দায়িত্ববান সিআইডি অফিসার, সেই সুবাদে ও আমাকে বাড়িতে ড্রপ করে দিতে এসেছিল। আর এখানে আসার পর বৃষ্টির কারণে আর বাড়িতে যেতে পারেনি। বুঝতে পারলাম, কোইন্সিডেন্স এর উপর কোইন্সিডেন্স। কিন্তু ও অপরিচিত একটা জায়গায় এতটা নিশ্চিন্তে পড়ে পড়ে ঘুমাচ্ছে কিভাবে? এই তার দায়িত্ববান সিআইডি হওয়ার নমুনা? অপরিচিত জায়গা? এটা অপরিচিত জায়গা? ভাইয়া, এটা ওদেরই পুরনো বাড়ি, ভুলে গেলে? তারপরেও পরিস্থিতি তো ভিন্ন, তাই না? এতটা নিশ্চিন্তে কিভাবে ঘুমাতে পারে? তরু একটা শ্বাস ফেলে বলে, চায়ের সাথে স্লিপিং পিল মিশিয়ে খাইয়ে দিয়েছি, তাই অমনভাবে ঘুমোচ্ছে। ধরে নিতে পারো, ও এখন অজ্ঞান অবস্থায় আছে। তাজিম তরুর কথা শুনে অবাক চোখে তাকায়। তার এখন মনে হচ্ছে তরু দেশে ফেরার পর থেকে তাকে চমকিত করার মিশনে নেমেছে। তুই না নীলাভকে ভালোবাসিস? তুই ওর সাথে এমনটা করতে পারলি?
ভালোবাসতাম once upon a time but now he is my addiction, obsession, pleasure. ভালোবাসার মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থাকলে আমি ওকে ওর মতোই ছেড়ে দিতাম, যেমনটা এত বছর দিয়েছি, but he has somehow become my addiction. তরুর কথা শুনে তাজিম নিশ্চুপ, সে তরুর ব্যাপারটা বুঝতে পেরেছে। তরু হঠাৎ করে বলে উঠল, আচ্ছা ভাইয়া, ওকে কি আমি সৌভাগ্য হিসেবে পেতে পারতাম না? কেন জোর করে পেতে হচ্ছে? তাজিম কি বলবে বুঝল না, তবে কিছুক্ষণ ভেবে বলে উঠল, তুই ওকে সৌভাগ্য হিসেবে এই জন্যই পাসনি কারণ ও তোকে কখনোই চায়নি তরু। ও তোকে তোর মতো করে চাইলে তুই ওকে সৌভাগ্য হিসেবে পেতে পারতি, কারণ তুইও জানিস জোর করে ওকে পেয়ে গেলেও আর যাই হোক ওর ভালোবাসা কখনোই পাবি না। আর ভালোবাসাটাকেই তো আমরা সৌভাগ্য হিসেবে বিবেচনা করি, তাই না? কথাটা তরুর কাছে বড্ড তেতো মনে হল। হয়তো সেই জন্যই বলে সত্য সবসময় তেতো স্বাদেরই হয়। তরু এত তেতো সত্য হজম করতে পারল না। সে চট করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, ও আমাকে একদিন ঠিকই চাইবে, আমার মতো করেই চাইবে। আমি জোর করে ভালোবাসা না পেলেও কৌশলে আমাকে ভালোবাসতে বাধ্য করব ওকে। আমি ওর ভালোবাসা চাই, কারণ ও ভালোবাসলে তবেই না আমি ওকে সেই কষ্টটা দিতে পারব যেই কষ্টটা আমি 12 বছর ধরে বয়ে বেড়াচ্ছি। হি ইজ ফোর্সড টু লাভ মি, হি হ্যাজ নো আদার চয়েস। তাজিম কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তরু রেগে গিয়েছে, তাই এখন নীরব থাকাই ভালো। তুমি চলে যাও, আমি একা থাকতে চাই। তাজিম চলে যায়। তরু মেইন ডোর লক করে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকে দেখে নীলাভ এখনো সেইভাবেই ডানকাত হয়ে শুয়ে আছে। তরু একটা দীর্ঘ শ্বাস টেনে ব্যালকনিতে চলে যায়। নীলাভকে এখানে রাখার আইডিয়াটা হয়তো ভালো ছিল না। নীলাভ তার কাছাকাছি থাকলে তার শ্বাসপ্রশ্বাসটা পর্যন্ত এলোমেলো হয়ে যায়। সে বিয়ের আগে তার ধারে কাছে ঘেঁষতে চায় না, তবে নীলাভের কাছাকাছি গেলে তার এসব বিধিনিষেধ মনে থাকে না। তরু কিছুক্ষণ ব্যালকনিতে থেকে নিজের রুমের সাথে থাকা এটাচ রুমে চলে যায়। তার মেইন রুমে ঢুকে চট করেই কেউ এটাচ রুমটা লক্ষ্য করতে পারবে না, কারণ এটা তার সিক্রেট রুম হিসেবেই বানানো হয়েছে। সকাল 10টার দিকে নীলাভের ঘুম ভাঙ্গে, চারদিকে চোখ বুলিয়ে উঠে বসে। গত রাতের কথা মনে হতেই তার বিরক্ত লাগতে শুরু করে। সে নিজের ফোনে টাইম দেখে। তখনই তার ফোনে মোমোর মিস কল ভেসে ওঠে। মোমো ভোর 6টা থেকে তাকে কল দেওয়া শুরু করেছে, যা দেখে নীলাভ তড়িঘড়ি করে উঠে পড়ে। শীত, আমি এতক্ষণ যাবৎ ঘুমিয়েছি, আর মিস রহমান কেন এতগুলো কল দিলেন? নীলাভের মনে পড়ে ন্যান্সি নামের মেয়েটাকে সে মোমোর বাড়িতে রেখে এসেছিল। এটা মনে পড়তেই সে মোমোকে কলব্যাক করে। স্যার, আপনি কোথায়? কতগুলো কল করেছি আপনাকে। আমি একটু ব্যস্ত ছিলাম। বলুন, কি বলবেন? কোনো সমস্যা নাকি? কিভাবে বলবো বুঝতে পারছি না স্যার। কিন্তু আপনি গত রাতে যেই মেয়েটাকে আমার বাড়িতে রেখে গিয়েছিলেন সেই মেয়েটা আমাকে কিছু না বলেই পালিয়ে গেছে। হোয়াট? কি বলছেন? আপনি এক্ষুনি অফিসে চলে আসুন, কুইক। আমিও আসছি। নীলাভ কোনোরকমে ফ্রেশ হয়ে নিচের লিভিং রুমে আসে। তরু রান্না করে টেবিলে খাবার সার্ভ করছিল। নীলাভ তার সামনে গিয়ে বলে, মিস চৌধুরী, আমাকে এখন যেতে হবে। আর কালকের জন্য ধন্যবাদ। তরু স্বাভাবিক গলায় বলে, খাবার খেয়ে যান। আমার অফিসে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তাছাড়া আমাকে পাবলিক বাসে করে হয়তো সাভার টাউনে পৌঁছাতে হবে। আপনি না খেয়ে যাবেন? খেয়ে যান না। আমি কষ্ট করে রান্না করেছি। আপনি না খেয়ে যাবেন? খেয়ে যান না। আমি কষ্ট করে রান্না করেছি। নীলাভ ভ্রু কুঁচকে তরুর দিকে তাকায়। এসবের কোনো প্রয়োজন ছিল না মিস চৌধুরী। আমার হাতে একদমই সময় নেই। ন্যান্সি নামের যেই মেয়েটাকে আমরা গত রাতে উদ্ধার করেছিলাম, সেই মেয়েটা কাউকে কিছু না বলেই পালিয়ে গেছে। আই হ্যাভ টু গো নাও। কথাটা শুনে তরুর প্রচণ্ড রাগ ওঠে।
সেই সাথে মেয়েটা পালিয়ে গেছে শোনার পর যেন রাগটা আরও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে, কিন্তু নীলাভের সামনে সে রেগে যেতে পারবে না। নীলাভ মেইন ডোরের কাছে আসতেই তরু পেছনে থেকে বলে ওঠে, আপনার গাড়ি রিফিউল করা হয়েছে। সকালে আমার এক ফ্রেন্ডকে দিয়ে রিফিউল করিয়ে এনেছি, তাই আপনাকে কষ্ট করে আর বাসে করে যেতে হবে না। হ্যাভ আ সেফ জার্নি। গুড বাই। নীলাভ তরুর দিকে তাকিয়ে বলে, থ্যাঙ্কস মিস্টার রানা অ্যান্ড বাই। বলেই নীলাভ বেরিয়ে যায়। নীলাভ বের হতেই তরু গিয়ে টেবিলের ওপরে থাকা খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়। শব্দ শুনে লিজা, বিভান, আভিক বেরিয়ে আসে। রাতে দেরিতে ঘুমানোর কারণে তাদেরও উঠতে দেরি হয়েছে। লিজা, বিভান, আভিক সেখানে এলেও কেউ কোনো কথা বলে না, শুধু দাঁড়িয়ে থাকে। তরু চেয়ারে বসে বড় বড় শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর তরু বলে ওঠে, ন্যান্সি পালিয়ে গেছে। কথাটা শুনে সবাই চমকে যায়। কি বলিস? কিন্তু কেন? আর ও পালিয়ে কোথায় গেল? তরু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হয়তো সাফেদের লোকেরা ওকে কোনোভাবে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। নীলাভ অফিসে এসেছে 10 মিনিটের মতো হয়েছে, তখনই মিস রহমান সেখানে উপস্থিত হয়। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, সেটাও আমি ঠিকমতো করতে পারলাম না। মেয়েটা কখন বেরিয়েছিল আর একা বেরিয়েছে নাকি কেউ নিয়ে গেছে সেটা জানেন? জি স্যার, আমি সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম। ভোর 5টা নাগাদ মেয়েটা একাই বেরিয়ে গিয়েছিল। তাদের কথার মাঝেই মিনার এসে বলে, স্যার, সাফেদ শাহরিয়ার আপনার সাথে দেখা করতে এসেছে। তাকে আসতে বলো। সাফেদ এসে নীলাভের সামনের চেয়ারে বসে, এএসপি সাহেব, আপনি আমাকে আসতে বলেছিলেন। কি ব্যাপার? জি, আপনার কি খবর? আর কোনো অ্যাট্যাক হয়েছিল? না, সেদিনের পর থেকে আমার সাথে বাড়তি গার্ডস রেখেছি। তারপর আর অ্যাট্যাক হয়নি। আপনি সেদিন বলেছিলেন আপনার অনেক শত্রু আছে। আপনি তাদের একটা লিস্ট বানাতে মাহিরকে হেল্প করুন। নীলাভ ইন্সপেক্টর মাহিরকে ডেকে বলে, ওনার থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করো। জি স্যার। আপনি আমার সাথে আসুন। সাফেদ কি বলবে বুঝল না, তখন কথার কথা বলে দিয়েছিল। আসলে সে তো জানে কে তার শত্রু আর কে তাকে মারার চেষ্টা করছে, কিন্তু সেটা বললে সে নিজেও ফেঁসে যেতে পারে। সাফেদকে বসে থাকতে দেখে নীলাভ ঘাড় কাত করে বলে, কি হলো মিস্টার শাহরিয়ার? এনিথিং রং? নো, মিস্টার নীলাভ জাহির খান। আসলে আমি ভাবছি আমার যাদের শত্রু বলে মনে হয় তারা সবাই তো আর আমাকে মারতে চাইছে না। তাই আমি তাদের নাম বললে আর এটা তারা জানতে পারলে ব্যাপারটা ভালো হবে না। নীলাভ বাঁকা হেসে বলল, ডোন্ট ওয়ারি। আপনি যাদের নাম বলবেন তারা কেউই এই ব্যাপারে জানতে পারবে না। এরপরেও নিশ্চয়ই নাম বলতে অসুবিধা নেই। না, ব্যাপারটা সিক্রেট থাকলে আর কি সমস্যা? আমি সব ডিটেইলস দিচ্ছি। বিকেল 5:30টার দিকে তরু এহসান মঞ্জিলে প্রবেশ করা মাত্রই জহুরা পেছনে থেকে বলে ওঠে, এটা কারো মামার বাড়ি নয় যে যখন ইচ্ছা তখন আসবে। এই বাড়িরও কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেগুলো মেনে চলতে না পারলে একেবারে অন্য কোথাও গিয়ে থাকলেই হয়। তরু কখনোই জহুরার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করে না, তবে আজকে তার মাথাটা এমনিতেই গরম ছিল। তার ওপর এমন বাজে কথা কার শুনতে ভাল লাগে। তরু ঘুরে এসে জহুরার সামনে দাঁড়িয়ে বলে, ইয়াহ, ইউ আর রাইট। এটা আমার মামার বাড়ি নয়, কারণ এটা আমার নিজের বাড়ি। আর নিয়ম শৃঙ্খলা আমি মেনে চলব না। উল্টো এই বাড়ির সব নিয়ম শৃঙ্খলা আমি তৈরি করব। কথাটা শুনে জহুরা রেগে যায়। যতবর মুখ নয় ততবর কথা। অবশ্য খুনির কাছ থেকে এর চাইতে ভালো ব্যবহার আশা করা তো বিলাসিতা। এখনই চুপ না করলে পরের খুনটা আমি আপনাকেই করব। কথাটা শুনে জহুরা রেগেমেগে তরুকে চড় মারার জন্য হাত উঠাতেই তরু হাতটা মুচড়ে ধরে।
তরুর মুখের হাসিই বলে দিচ্ছে সে বর্তমানে কতটা রেগে আছে। শক্তভাবে মুচড়ে ধরায় জহুরার হাত ভেঙে যাওয়ার উপক্রম। ছেড়ে দে আমার হাত। আহহ! জহুরার চিৎকার শুনে সাফওয়ান সেখানে আসে। সে তরুর চেহারা দেখেই বুঝতে পারে সে ভীষণ রেগে আছে। সাফওয়ান তরুর হাত থেকে জহুরার হাত ছাড়াতে উদ্যত হয়। তরু হাতটা ছেড়ে দে, কি করছিস? পাগল হয়ে গেলি নাকি? কথাটা শুনেই তরু হাতটা ছেড়ে দেয়। এক হাতে নিজের চুলগুলো টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলে ওঠে আমি পাগল, তাই পাগলের মতো করাটাই স্বাভাবিক নয় কি? সেটা জেনেও কেন আমাকে পাগলামি করতে বাধ্য করেছে এই মহিলা? আমার সাথে কথা বলতে বারণ করে দিচ্ছি আমি, নয়তো পরের বার এর চাইতেও খারাপ কিছু হবে মাইন্ডিড। বলেই তরু সামনে থাকা কাচের টেবিলটা উল্টে ফেলে দিয়ে নিজের রুমে চলে যায়। তরু যেতেই জহুরা বলে ওঠে, এত শক্তি কোথায় থেকে পায় মেয়েটা? সারাদিন তো না খেয়েই থাকে দেখি। তারপরেও এত শক্তি আর একটু হলে তো আমার হাতটাই ভেঙে ফেলত। কি সাংঘাতিক মেয়ে হয়েছে এই মেয়েকে! এই বাড়িতে রাখা আর দুধ কলা দিয়ে কালসাপ পোষা একই ব্যাপার। তুমি চুপ করবে? জানো তো মেয়েটা কেমন উগ্র হয়ে গেছে, তারপরেও কেন ওকে আজেবাজে কথা বলতে যাও? ও কিন্তু আর ছোট নেই যে তোমাকে ভয় পাবে। দেখলে তো একটু আগে হাতটাই ভেঙে ফেলতে নিয়েছিল। তাই ভবিষ্যতে নিজের হাত পা অক্ষত রাখতে চাইলে চুপ করে থাকতে শেখো। বলেই সাফওয়ান বাড়ির কাজের লোককে ডেকে ছড়িয়ে থাকা কাজগুলো তুলে ফেলতে বলে নিজের রুমে চলে যায়। সন্ধ্যার পরে নীলাভ বাড়িতে ফেরে। সারাটা দিন তার অফিসেই কেটেছে। শত চেষ্টা করেও ন্যান্সি নামের মেয়েটার সম্পর্কে কোনো ডিটেইলস পাওয়া যায়নি। নীলাভ একটা হট শাওয়ার নিয়ে একটা ট্রাউজার আর টি-শার্ট পরে ড্রয়িং রুমে এসে বসে। তাকে বসতে দেখে সাবিনা এগিয়ে যায় তার দিকে। কিরে নীলাভ, তোর খবর কি? বাড়িতে কখন আসিস আর কখন বের হোস কিছুই তো জানি না। গত রাতে কোথায় ছিলি? মা, গতকাল রাতে আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম আর বৃষ্টির জন্য বাড়িতে ফিরতে পারিনি। তারপর সকালে অফিসে চলে গিয়েছিলাম। আজকে অফিসে অনেক কাজ ছিল, তাই দুপুরেও আসতে পারিনি। নীলাভের কথা শুনে সাবিনা এই ব্যাপারে আর কিছুই বললেন না। আচ্ছা তুই বস, আমি তোকে খেতে দিচ্ছি। সাবিনা টেবিলে খাবার বেড়ে নীলাভকে ডাক দেয়। নীলাভও খেতে চলে যায়। যারা কাজের লোকেদের সাহায্যে রাতের রান্না শেষ করার পর ড্রয়িং রুমের সোফায় এসে বসে পড়ে। তখনই তার ফোনে জহুরার কল আসে। যারা কল রিসিভ করে কানের কাছে নেয়। হ্যালো মা, বলো। কেমন আছিস তুই? সারাদিন কি করিস হুম? ওই বাড়ির সবাই কি তোকে দিয়েই সব কাজ করাই নাকি? আজকাল আমাকে ফোন দেওয়ারও একটু টাইম পাস না। না মা, তেমন কিছুই না। আমি ভালোই আছি, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। গলার স্বর একটু নিচু করে, তোর পাশে কেউ আছে? না, কিছু কি বলবে? দেখ যারা, তরু যে ফিরে এসেছে তা তো তুই জানিসই। একটু সাবধানে থাকিস। কথাটা শুনে যারা উপরে নিজের রুমে চলে যায়, তারপর দরজা আটকে দিয়ে বলে, আপু এসেছে, এটা তো ভালো কথা, আমাকে সাবধানে থাকতে কেন বলছো? আমি তো এটাই বুঝতে পারছি না, আপুর পরিচয় সবাইকে জানালে কি এমন ক্ষতি হয়ে যাবে? সারাক্ষণ খালি আপু আর আপু। দেখ যারা, নিজের ভালো চাইলে ওর নাম ঘুণাক্ষরে কারো সামনে মুখে নিবি না। তোর বাবার কথা ভুলে যাসনি নিশ্চয়ই? যারা একটা শ্বাস ছেড়ে বলল, ভুলিনি, মনে আছে, রাখি। এখন প্রতিদিন এক কথা ভালো লাগে না। শোন, তরুর সাথে কোনো কথা বলবি না। আর ও যদি ওই বাড়িতে যায় সাথে সাথে আমাকে জানাবি। আচ্ছা রাখি। এদিকে নীলাভ খাবার নিয়ে নাড়াচাড়া করছে। সাবিনা লক্ষ্য করে দেখল নীলাভ একটুও খাচ্ছে না। সে নীলাভের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর নীলাভ? খাচ্ছিস না কেন? তুই কি কোনো কিছু নিয়ে চিন্তায় আছিস? নীলাভ কথা না ঘুরিয়ে বলল, মা, গত 3 দিন ধরে আয়ুর খোঁজ পাওয়া যাচ্ছে না।
এমনকি আমার সাথে যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছে। কথাটা শুনে সাবিনা ভ্রু কুঁচকে তাকায়। কি বলিস? তোর সাথে কোনো ঝামেলা হয়নি তো? না মা, সব ঠিকই ছিল। ও আমাকে প্রমিসও করেছিল যে ও যতদিন দেশে আছে রেগুলার আমার সাথে দেখা করবে, কিন্তু এখন ফোনটাই বন্ধ করে রেখে দিয়েছে। সাবিনা একটা শ্বাস ছেড়ে বলল, দেখ নীলাভ, নিজের বোনের মেয়ে বলে আমি সব বিষয় উপেক্ষা করে যাবার লোক নই। তুই কেন বুঝতে পারছিস না যে আয়ু তোর জন্য পারফেক্ট নয়? কেউই পারফেক্ট থাকে না মা, পারফেক্ট করে নিতে হয়। কিন্তু অপর মানুষটা যদি না চায়? নীলাভ নিশ্চুপ। সাবিনা এই সুযোগে বলে ওঠে, কেন জেদ করছিস নীলাভ? তোর এক ভাই প্রতিশোধ নিতে গিয়ে নিজেই পরাজিত হল। তুইও সেই একই ভুল করিস না। কিশোর বয়সে কি নাকি প্রতিজ্ঞা করে বসেছিলি, সেটা কেন সারা জীবন বয়ে বেড়াবি? বিয়ে ভালোবাসা কোনোটাই ছেলে খেলা বা লোক দেখানোর জিনিস নয়। সেদিন রাগের বশে সাবিনা আর কিছু বলতে যাবে তার আগেই নীলাভ তার দিকে তাকাল। নীলাভের চোখে চোখ পড়তেই সাবিনা থেমে যায়। সুযোগ পেয়ে একটু বেশিই হয়তো বলে ফেলেছে সে। নীলাভ তার দিকে তাকিয়ে আছে। অবশ্য নীলাভের চাহনিতে রাগ বা ক্ষোভ ছিল না, তবে এমন কিছু ছিল যা সাবিনাকে থেমে যেতে বাধ্য করেছে। সাবিনা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। নীলাভ খাবারটুকু খেয়ে নিজের রুমে চলে গেল। নীলাভ বিছানায় শুয়ে ফোন ঘাঁটতে শুরু করল, তখনই তার সেদিন ক্লাবে পাওয়া ফোনটার কথা মনে পড়ল। নীলাভ বিছানার থেকে উঠে গিয়ে আলমারি থেকে ফোনটা বের করে দেখল ফোনটার চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। নীলাভ ফোনটা চার্জে লাগিয়ে ব্যালকনিতে চলে গেল। ইদানিং তার কিছুই ভালো লাগে না, তবে আজকে একটু বেশিই খারাপ লাগছে। কেন লাগছে সে হয়তো জানে, তার মায়ের বলা কথাগুলোই বারবার কানে বাজছে। না চাইতেও পুরনো কিছু স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। নীলাভ ব্যালকনিতে এসে আকাশের দিকে তাকাল। আকাশটা আজ বেশ পরিষ্কার, পূর্ণ থালার মতো চাঁদ উঠেছে আকাশে। সে আশেপাশে তাকাল। তাদের বাড়ির তিনপাশে বাগান করা হয়েছে, বাগানে বিভিন্ন জাতের ফুল, ফলসহ সবজির চাষ করা হয়। তাদের বাড়িটা মূলত সাভার টাউনের শেষের প্রান্তে। এদিকের বাড়িগুলো পরিকল্পনা অনুযায়ী বানানো হয়। প্রত্যেকটা বাড়ি একে অপরের থেকে নির্দিষ্ট দূরে নির্মাণ করা হয়েছে। নীলাভ আশেপাশে দেখতে ব্যস্ত, কিন্তু কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা দুটি চোখ যে তাকে দেখতে ব্যস্ত সে সেটা খেয়ালই করল না। তরু কালো হুডি পরে গাছপালার আড়াল থেকে নীলাভকে দেখছে। অবশ্য দেশে আসার পর থেকে সে প্রায়ই এখানে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু দু একদিন ছাড়া নীলাভ কখনোই ব্যালকনিতে আসে না। চাঁদের আলোয় তরু পরিষ্কারভাবে নীলাভকে দেখতে পেলেও গাছের আড়ালে লুকিয়ে থাকা তরুকে নীলাভ দেখতে পেল না। নীলাভের মলিন মুখটা দেখে তরু মনে মনে বলল, তোমার আবার কি হলো লাভ? আমার কথা তো তোমার মনে পড়ার কথা না, তাহলে কার কথা ভেবে কষ্ট পাচ্ছ? নিশ্চয়ই আয়ুর কথা ভেবে, তাই না? সেই ক্ষেত্রে আমার যে কিছুই করার নেই। তোমার আয়ু তো ওইদিকে বেশ ভালোই মাস্তিতে আছে, তুমি শুধু শুধু এখানে বসে কষ্ট কেন পাচ্ছ বলো তো? বোকা প্রেম পাখি আমার, এই যে তুমি কষ্ট পাচ্ছ তা ওই ফালতু মেয়েটার জন্য। আমার এখন কি করতে ইচ্ছা করছে জানো? তরু ঘাড় কাত করে নীলাভের দিকে তাকাল। তোমাকে আর ওই মেয়েটাকে এক জায়গায় বসিয়ে একদম শুট করে দিতে, কিন্তু সেটাও করতে পারছি না। কারণ শুট করে দিলে তুমি ওই মেয়েটার আসল রূপ দেখবে কিভাবে? আমাকে ভালোবাসবে কিভাবে? আমার জন্য এভাবে কষ্ট পাবে কিভাবে? জীবন তো একটাই, তাই না? আর এই একটা জীবনেই তো তোমাকে আমার হতে হবে। তবে পুনর্জন্ম বলে যদি সত্যিই কিছু থাকত, নিঃসন্দেহে এই জন্মের শেষ নটা আমি তোমাকেই করতাম লাভ। সবাই বলে আমার ধৈর্য কম, উফস, তারা যদি একবার আমার এই সাইডটা সম্পর্কে জানত, যে কতটা ধৈর্য নিয়ে তোমার পেছনে পড়ে আছি, তাহলে বিনা শর্তে আমাকে পৃথিবীর সবচেয়ে ধৈর্যবতী উপাধিতে ভূষিত করত। তরুর ভাবনার মাঝেই নীলাভ নিজের রুমে চলে যায়। আর তরুও ফিরে আসতে নেয়, তখনই তার ফোনে একটা মেসেজ আসে।
তরু চেক করে দেখে আভিক মেসেজ দিয়েছে। মেসেজ, কিরে তরু, কই তুই? 2 ঘন্টা যাবৎ তোর জন্য অপেক্ষা করছি কিন্তু তোর আসার খবর নেই। তোর কি আদৌ ন্যান্সিকে নিয়ে চিন্তা টিন্তা হয় নাকি রে? আলফার মতো তুইও সেলফিশ হোস না। মেসেজটা দেখে তরুর চোয়াল শক্ত হয়ে যায়। সে আর সেলফিশ? হাস্যকর ব্যাপার, সে তো সেদিকেই যাচ্ছিল কিন্তু নীলাভকে একবার না দেখে গেলে কি সে নিজের কাজে মনোযোগ দিতে পারবে? পারবে না তো। কিন্তু এটা বাকিদের কিভাবে বোঝাবে? তরু চলে গেল তার গন্তব্যে। নীলাভ বিছানার ওপর বসতেই তার চোখ গেল দেয়ালে টাঙানো তার আর আয়ুর ছবিটার দিকে। কোথায় আছো তুমি আয়ু? এভাবে কেন আমাকে কিছু না বলে চলে গেলে? আমার জানামতে কোনো কিছুতেই তো আমি কমতি রাখিনি, তারপরেও কেন হারিয়ে গেলে? আমি যে তোমার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, একবারও আমার কথা ভাবলে না? তুমি হয়তো সত্যিই আমাকে কখনো ভালোবাসোনি। নীলাভ একটা শ্বাস ত্যাগ করে ফোনটা হাতে নিয়ে মনে করার চেষ্টা করতে লাগল যে এটা কবেকার ছবি। এই কয়েকদিন ব্যস্ততায় সে ফোনটার কথা ভুলেই গিয়েছিল। তবে এই ফোনটা ত্রানার না হলে আর কার হতে পারে, আর তার ছবিটাই কেন ওয়ালপেপার বানানো? নীলাভ শত চেষ্টা করেও ছবিটার কথা মনে করতে পারল না। এভাবে শুয়ে থাকতে থাকতে নীলাভ কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। সাবিনা, নাজমুল, নাহিদ আর যারা একসাথে ডিনার করতে বসেছে, তখনই সাবিনা বলে ওঠে, তুমি জানো আয়ু নিখোঁজ হয়ে গেছে? সাবিনার কথা শুনে নাজমুল খাবার খাওয়ার গতি কমিয়ে সাবিনার দিকে তাকায়। নাহিদ বলে ওঠে, মানে? আয়ুর তো 2 সপ্তাহ পর বিদেশে যাওয়ার কথা ছিল, এখনই কোথায় চলে গেল? যেখানে গেছে ভালোই হয়েছে, সেদিন ওই ঘটনাতে মেয়েটার তেমন তো ইতিবাচক কোনো ভূমিকা ছিল না, তাহলে কেন নীলাভ মেয়েটাকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিল সেটাই আমি বুঝতে পারি না। প্রচণ্ড জেদি আর একরোখা হয়েছে ছেলে দুটো। যা বলবে তাই করে ছাড়বে। বাবা মায়ের কথারও দাম দেবে না। বাবার মুখ থেকে কথাটা শুনে নাহিদ আর চোখে বাবার দিকে তাকায়। সবসময় ছোট ভাইবোন বকা খেলে বড় ভাইবোনকেও কেন টেনে আনা হয় সেটাই সে বোঝে না। সে হালকা কেশে বলে উঠল, যাক ভালোই হলো, এখন আর আন্টিকে ভয় দেখিয়ে বিয়েটা পিছিয়ে রাখতে হবে না। কথাটা শুনে যারা আর সাবিনা অবাক চোখে নাহিদের দিকে তাকায়। তার মানে তুমি আন্টিকে ভয় দেখিয়ে বিয়েটা পিছিয়ে রাখতে? হ্যাঁ, আর এটা আমার না, বাবার প্ল্যান ছিল। তবে এবার কি হলো বুঝলাম না। আমরা তো আন্টিকে ব্ল্যাকমেইল করতাম। তবে এবারের ব্যাপারের সাথে আমরা জড়িত নই। সাবিনা ভ্রু কুঁচকে বলল, তোমরা বাপ ছেলে ঠিক কি করতে চাইছো বলবে? ছেলেটাকে কি সারা জীবন বিয়ে না করিয়ে রাখার প্ল্যান করছো নাকি? তাহলে দেখো, সেই প্ল্যানে কিন্তু আমি রাজি নই। নাজমুল বললেন, আরে চিন্তা করো না, তোমার ছেলেকে আমরা সারা জীবন আইবুড়ো রাখব না। ওর যজ্ঞ কাউকে পাওয়া মাত্রই বিয়ে দিয়ে দেব। যজ্ঞ বলতে কি বোঝাতে চাইছ? যজ্ঞ বলতে বোঝাতে চাইছি যে এমন একটা মেয়ে যে আমাদের ছেলেটাকে সত্যিকারের ভালোবাসবে। আমাদের ছেলেটাকে সুখে রাখবে, ভালো রাখবে। আমাদের জেদি একরোখা ছেলেটাকে আগের মতো হাসতে শেখাবে। যেই মেয়েটা আমাদের ছেলের পাশাপাশি আমাদেরও খেয়াল রাখবে। সাবিনা একটু মন খারাপ করে বললেন, ছেলেটা তো আমার প্রতিজ্ঞা করে বসে আছে যে আয়ুকেই বিয়ে করবে। সেখানে এমন মেয়ে পেয়ে গেলেও ছেলে বিয়ে করতে রাজি হবে তো? নাজমুল একটু হেসেই বলল, আগে তেমন মেয়েটাকে খুঁজে নেই, তারপর বিয়ে করানোর ব্যাপারটা দেখা যাবে। চলবে।